এখন তোমরা ফার্স্ট ইয়ারে বেসিক্যালি তিনটা সাবজেক্ট পড়বা। একটা হলো অ্যানাটমি, তারপরে হলো বায়োকেমিস্ট্রি, আর একটা হলো ফিজিওলজি। এখন এই যে তিনটা সাবজেক্ট পড়তেছো, এই তিনটা সাবজেক্টের মধ্যে দেখা গেছে ফিজিওলজিটা বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার কয়েকটা কারণ আছে। কয়েকটা কারণের মধ্যে এরকম যে তুমি যখন আরেকটু সিনিয়র হবা, সাপোজ ফোর্থ ইয়ারে যাবা, ফোর্থ ইয়ারে যা দেখবা যে একটা সাবজেক্ট আছে নাম হলো ফার্মাকোলজি। ঠিক আছে, এই ফার্মাকোলজি যখন পড়তে যাবা তখন দেখবা যে এটার সাথে ওতপ্রোতভাবে ফিজিওলজি জড়িত। তুমি যদি ফিজিওলজি না বুঝো, তুমি বেসিক্যালি ফার্মাকোলজি কিছুই বুঝবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে যখন আরেকটু বড় হয়ে ফিফথ ইয়ারে মেডিসিন পড়তে যাবা, সার্জারি পড়তে যাবা, গাইনি পড়তে যাবা, তখন দেখবা যে বেসিক্যালি সবগুলোর সাথেই ফিজিওলজি অনেক বেশি জড়িত। ঠিক আছে, এবং ফিজিওলজি না পারলে বা ফিজিওলজি না বুঝলে এগুলোর কোনো কিছুই আসলে মানে ফুল অন বোঝা যায় না। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে ফিজিওলজি পড়তেছো, তো এই ফিজিওলজির আসলে আহ, ভাগটা কিভাবে হয় সেটা একটু তোমাদের জানা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা যখন ফিজিওলজি পড়তেছো, তোমরা প্রথম দিকে পুরো ফিজিওলজিকে বডির বিভিন্ন সিস্টেম ওয়াইজ ওনারা নামকরণ করে। ঠিক আছে, তো তোমরা এক নম্বরে যায় পড়বা সেলুলার ফিজিওলজি। ঠিক আছে, সাধারণত এটার আরেকটা নাম হলো জেনারেল ফিজিওলজি, হ্যাঁ, জিপি বলে। ঠিক আছে, তাহলে এইটা একদম বডির প্রথম এই ভাগটাকে বলা হয় কার্ড। ঠিক আছে, এবং তোমরা দেখবা যে কয়েকদিন পর পর তোমাদের ধরো এক মাস দেড় মাস কার্ড হচ্ছে। ঠিক আছে, তো সবার আগে পড়বা সেলুলার ফিজিওলজি, এটার আরেকটা নাম হলো জেনারেল ফিজিওলজি। তারপরে দুই নম্বরে যায় পড়বা ফিজিওলজি অফ ব্লাড। ঠিক আছে, এখান থেকে বেসিক্যালি ইম্পর্টেন্ট জিনিসগুলো শুরু হয়। হ্যাঁ, থার্ডে যায় পড়বা কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। এখানে বেসিক্যালি হার্ট কিভাবে কাজ করে না করে, হ্যাঁ, এই কথাগুলো লেখা আছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। চার নম্বরে যায় পড়বা রেসপিরেটরি ফিজিওলজি। ঠিক আছে, পাঁচ নম্বরে যায় পড়বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, জিআইটি ফিজিওলজি। হ্যাঁ, আচ্ছা। এখন এর মধ্যে আরো কিছু ব্যাপার আছে। ব্যাপার হলো আহ তোমাদের ফিজিওলজিতে পুরো ফিজিওলজিটাকে টোটাল 9টা কার্ডে ভাগ করছে। দ্যাট মিন্স টোটাল 9টা সিস্টেম তোমাকে পড়তে হবে। তাহলে ভাই এই 5টা লিখে আপনি থামলেন কেন? এই 5টার মধ্যে তোমরা দেখবা যখন তোমার এই তিনটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, এই তিনটা নিয়ে তোমার একটা টার্ম হবে, এটাকে বলা হয় টার্ম ওয়ান। তোমরা পুরো ফার্স্ট ইয়ারে দেখা যায় যে তোমরা টার্ম দিবা হলো মানে তিনটা। ঠিক আছে, তিনটা টার্ম যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি প্রফের জন্য বসতে পারবা। হ্যাঁ, আচ্ছা। রেসপিরেটরি ফিজিওলজি, জিআইটি ফিজিওলজি। 6 নম্বরে তোমার পড়বা হলো রেনাল ফিজিওলজি। সিমিলারলি এই রেসপিরেটরি ফিজিওলজি, জিআইটি ফিজিওলজি, রেনাল ফিজিওলজি, এই তিনটা নিয়ে তোমার থার্ড টার্ম হবে, সরি সেকেন্ড টার্ম হবে। হ্যাঁ, টার্ম টু। ওকে, এই টার্ম টুটা হয় সাধারণত একদম ফার্স্ট ইয়ারের লাস্টে। তারপরে তোমার আরো তিনটা টার্ম থাকে। আরো তিনটা টার্মের মধ্যে একটা পড়া হলো এন্ডোক্রাইনোলজি। তারপরে পড়বা হলো নিউরো এন্ডোক্রাইনোলজি, তারপর হলো রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। লাস্টের দিকে পড়বা নার্ভাস সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, এখানে ধরো এই তিনটা মিলে টার্ম টু, টার্ম থ্রি। হ্যাঁ, এই তিন মানে এই 9টা কার্ড, এই 9টা কার্ড তোমাকে বেসিক্যালি পড়তে হবে পুরো ফার্স্ট ইয়ার জুড়ে। ঠিক আছে, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জুড়ে। এবং এখানে তোমার প্রথম মানে যে কোনো তিনটা কার্ড যখন তোমার শেষ হয়ে যাবে তখন স্যাররা বা ম্যাডামরা তোমাদের জন্য টার্ম পরীক্ষা নেবেন। ঠিক আছে, আচ্ছা। এখন এই 9টা কার্ডের মধ্যে সবগুলো একই রকম বড় না। হ্যাঁ, ধরো এই যে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, এটা একটু বড়। এটার ভিতরে দেখবা এক একজনের মেডিকেলে 7টা বা 6টা করে আইটেম দেওয়া। ঠিক আছে, তারপরে ধরো ফিজিওলজি অফ ব্লাড, এটা একটু বড়, এখানে 4টা বা 5টা আইটেম দেওয়া। বাট জেনারেল সেলুলার ফিজিওলজি এটা একটু ছোট, এখানে ধরো 4টা আইটেম। হ্যাঁ,
তারপর ধরো রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, এটা একটু রিলেটিভলি ছোট, এটা দুইটা আইটেম ছিল, ঠিক আছে। তাহলে এরকম কার্ড সবগুলো একই রকম না, যেমন নার্ভাস সিস্টেম এটা অনেক বড়, এটার মধ্যে 10টা থেকে 11টা আইটেম হয়, হ্যাঁ, মানে ভিন্ন 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 টপিক, এই ভিন্ন ভিন্ন টপিকের উপর তোমার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তুমি যখন ফাইনাল পরীক্ষাটা দিবা, দ্যাট মিনস প্রফ দিবা, তখন ফিজিওলজি 2 দিনে হবে, ঠিক আছে। ফিজিওলজি 2 দিনে হবে, হ্যাঁ, 2 দিনে হবে। এবং তুমি যখন 2 দিন দিবা, তুমি প্রথম দিন দিবা পেপার 1, পরের দিন দিবা পেপার 2, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই যে লিখলাম, এখানে 9টা টোটাল টার্মের কথা আমরা লিখছি, এর মধ্যে 1 থেকে 5, ঠিক আছে, কার্ড 1 to 5 এটা হলো পেপার 1 এর আন্ডারে, আর কার্ড 6 to 9 দ্যাট মিনস রেনাল, এন্ডোক্রাইন, রিপ্রোডাক্টিভ, নার্ভাস, এই 6 থেকে 9 হলো পেপার 2 এর আন্ডারে, ঠিক আছে। যখন পরীক্ষা দিব তোমার রিটেনটা 2 দিনে হবে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু গেল। এখন আসো যে ভাইয়া ফিজিওলজি শুরু করতেছি, তাহলে আমি এই ফিজিওলজি শুরু করার ক্ষেত্রে আমার তো ফার্স্টে একটা বই লাগবে, তাই আমি বই কি পড়বো? তাহলে হোয়াট ইজ দ্য বুক চয়েস, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলে নেই, ধরো ফিজিওলজি আমরা যখন পড়তাম আর কি, আম, আমরা যখন পড়তাম ফিজিওলজি তখন সবাই গাইডনি পড়তো, আমরাও গাইডনি পড়তাম। তো মেডিকেল কলেজে দেখবো অনেক ভাইরা এরকম তোমাকে এসে বলবে যে গাইড পড়, প্রথম থেকে গাইড না পড়লে হবে না, হ্যাঁ, এরকম ভাবে যাবে, অনেকগুলো কথা বলবে। তো গাইড পড়তে পারো রিটেনের জন্য, বাট প্রথমেই গাইড পড়বে না, ঠিক আছে। আচ্ছা, ধরো তুমি বই কি পড়বা, তো বই হলো 2টা বই ওয়াইডলি রিনাউন্ড বা নাম শুনবা, একটা হলো গাইটন এন্ড হল টেক্সট বুক অফ ফিজিওলজি, আর একটা হলো জ্ঞানংস ফিজিওলজি টেক্সট বুক আর কি, ঠিক আছে। তাহলে এই 2টা বইয়ের মধ্যে তোমরা যদি কেউ ভাবো যে ভাই আমি জাস্ট একটা পড়বো, 2টা পড়ার আমার সময় নেই, তাহলে তুমি গাইটন পড়বা। গাইটন ইজ রিগার্ডেড অ্যাজ দি বেস্ট ফিজিওলজি বুক ফর আন্ডারগ্র্যাড, ঠিক আছে। কিন্তু গাইটনের কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো আমি তোমাকে বলি। সেটা হলো, ধরো তোমরা গাইটন পড়তেছো, হ্যাঁ, তোমাদের যেসব ম্যাডামরা দেখবা যে পোস্ট গ্রাজুয়েশন করতেছে, ঠিক আছে, তোমার যেসব ম্যাডামরা পোস্ট গ্রাজুয়েশন করতেছে, দ্যাট মিনস ফিজিওলজির টিচার হচ্ছেন, এমফিল করতেছে অথবা এমডি করতেছে, হ্যাঁ, তো ওনারাও দেখবা যে গাইটনি পড়ে, ঠিক আছে। তাহলে এখন এখন কথা হলো যে ভাই আমি গাইটন পড়তেছি, তারা গাইটন পড়তেছে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? মনে রাখবা, গাইটন এমন একটা বই যেটা বেসিকলি সবার পড়তে হয়, ঠিক আছে, যেটা বেসিকলি সবার পড়তে হয়। আচ্ছা, তাহলে গাইটন ইজ নট অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল বুক, গাইটন হলো একটা অ্যাপ্লাইড ফিজিওলজি বুক, ঠিক আছে, অ্যাপ্লাইড ফিজিওলজি বুক। আচ্ছা, এই অ্যাপ্লাইড ফিজিওলজিটা সাধারণত তোমাদের অনেকেরই লাগে না বা কখনো লাগবে না, এটা একটু মাথায় রাখবা। যেমন গাইটনে এরকম অনেক আছে, ধরো তুমি 1 2 3 পেজ পড়লা, পড়ার পরে তুমি দেখলে লেখা আছে স্টিল, মানে একটা টেস্ট করছে ওনারা, অনেক অসংখ্য ফিজিওলজি ব্যাখ্যা করছে, ব্যাখ্যা ট্যাখ্যা করে লাস্টে বলতেছে যে স্টিল ইট ইজ আনক্লিয়ার দ্যাট ওয়েদার দিস হ্যাপেন্স অর নট, মানে ওই যে তুমি 1 2 পেজে যা পড়ছো সেটার কোনো কিছুই আসলে ভ্যালুলেস, ঠিক আছে, এটা হইতে পারে, ঠিক আছে। তো এটা হইতে পারে, এটা কমনলি হয়। তো এটা হইলে আর কি করবা, মানে জাস্ট রিডিং দিয়ে যাবা, এই রিডিং দেওয়াটা ইটসেলফ ইজ অ্যান আর্ট, ঠিক আছে। আচ্ছা, এটা কাজে লাগে। আর জ্ঞানংটা একটু পোস্ট গ্রাজুয়েশন লেভেলের বুক। জ্ঞানং যদি কেউ চাও যে পড়বোই না, তো নাও পড়তে পারো চাইলে। তো আমি যখন ফার্স্ট ইয়ার ছিলাম, আমি জ্ঞানং পড়ি নাই আসলে। তো আমি একদম যখন পোস্ট গ্রাজুয়েশন করি সার্জারিতে, তখন যে আমি জ্ঞানং পড়ছি, তখন আমার মনে হয়েছে জ্ঞানং ইজ অ্যান এক্সেলেন্ট বুক। কিন্তু জ্ঞানং এর অনেক তথ্যের সাথে গাইডনের তথ্যের মানে মিলে না, এবং স্যাররা বা ম্যাডামরা সবকিছুর বেঞ্চমার্ক ধরে গাইডনকে। তো তোমাদের ম্যাক্সিমাম এক্সামে, ম্যাক্সিমাম জায়গায় তুমি যখন ভাইভাতে বলতে যাবা, বলো যে যদি জিজ্ঞেস করে এটা কোথায় আছে, ম্যাডাম গাইডনে আছে, ওনারা খুবই খুশি হয়ে যায়। তো জ্ঞানং এখন চাইলে নাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আহ এটা গেল বুক রিসোর্স। অনেকে অনেক বই পড়ে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন পড়তে হয়, তখন অনেক সময় দেখবো যে সালা ইন্ডিয়ান একটা রাইটারের বই লেখে, নামটা আমি ভুলে গেছি, ব্লাডের সময় যে স্যামসন রাইটার একটা বই পড়ায়। তো এগুলো চাইলে পড়তে পারো, নাও দেখতে পারো, এগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্স নাই, ঠিক আছে। তোমার একমাত্র গাইটন, এই গাইটনের সব আছে। এবং তোমরা ফার্স্ট ইয়ারে যত রকম রিটেন কোয়েশ্চেন পড়বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে,
সবকিছুর অ্যান্সার গাইটনে আছে, ঠিক আছে। এবং গাইটনের যে শব্দ চয়ন, গাইটন কিভাবে বলছে, কি শব্দ ইউজ করছে, ঠিক আছে, সেই শব্দগুলো লেখাটা ইম্পর্টেন্ট। যদি এটা রিপ্রোডিউস করতে পারো ভালো মার্ক পাবা, ঠিক আছে। আচ্ছা, এতটুকু গেল তাহলে বুক চয়েস। এখন আসলে যে ভাইয়া সবাই তো বলে গাইড করতে, তাহলে গাইড কি করবো? গাইড বাজারে দুইটা গাইড অ্যাভেলেবল, একটা আরিফ ভাইয়ের গাইড আর একটা হলো ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্টের নাম মানে জহির মালিক, মানে কে লিখছিল আসলে এটার নামটা ভুলে গেছি আমি। যাই হোক, তো দুইটা বেসিকলি সেম বুক, ঠিক আছে। এখন গাইড তাহলে পড়বা কিভাবে? গাইড পড়বা হলো তুমি যখন প্রতিদিন আইটেম দিচ্ছ, ঠিক আছে, তুমি যখন প্রতিদিন আইটেম দিচ্ছ, তুমি কোনোভাবে গাইড খুলতে যাবা না, ঠিক আছে, কোনোভাবে গাইড খুলতে যাবা না। গাইড খুলতে গেলে তোমার মানে তোমার নলেজটা উইল বি ভেরি মাচ ইনকমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কি করবো ভাই? তুমি ফার্স্টে ধরো আজকে একটা আইটেমের টপিক, কথার কথা আমি তোমাকে বলি। আহ ধরো ধরো তোমরা তো একদম প্রথম দিকে পড়তেছো, তো ধরো ব্লাডের একটা আইটেম, ঠিক আছে। ব্লাডের একটা আইটেম আছে যে ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। এই জিনিসটা জাস্ট তুমি গাইডনটা খুলবা, গাইডনের কোন চ্যাপ্টার এখানে লেখা আছে, চ্যাপ্টারটা একবার ফুললি পড়বা। পড়ার পরে দেখবা তোমার এদিক ওদিকে অনেক নলেজ হচ্ছে, মানে তুমি যেটা পড়তে চাইছিলা, যেটা পড়তে চাইছিলা বা যেটা বুঝতে চাইছিলা, সেটার বাইরেও তোমার অনেক এদিক সেদিকে নলেজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা যখন হয়ে যাবে, তুমি একদম লাস্টে ধরো রাত্রে 7টা থেকে পড়া শুরু করলা, গাইডন পড়তে হয়তো 3 ঘন্টা লাগবে, 10টা পর্যন্ত পড়লা বা 11টা পর্যন্ত পড়লা, লাস্টে 1 ঘন্টা তুমি আরিফ বা ব্লু প্রিন্টে ওই চ্যাপ্টার দেখবা, ঠিক আছে। দেখার পরে তুমি ধরো তোমরা যদি কেউ ডিউর আন্ডারে থাকো, তুমি দেখবা ডিউতে কি কি রিটেন কোয়েশ্চেন আসছে ফ্রম দ্যাট টপিক। হ্যাঁ, এটা দেখাটা ইম্পর্টেন্ট। ডিউতে কি কি রিটেন কোয়েশ্চেন আসছে ফ্রম দ্যাট টপিক যখন দেখলা, তখন তুমি খেয়াল করবা যে ডিউতে কোনো টপিক যদি 1 থেকে 3 বারের মধ্যে আসে, তুমি এটাকে 1 স্টার দিবে। যদি কোনো কোয়েশ্চেন 4 বার থেকে 6 বার আসে, সেটাকে 2 স্টার দিবে। যদি কোনো কোয়েশ্চেন দেখো এটা 6 বারের বেশি আসছে, তাহলে ওই প্রশ্নের পাশে 3 স্টার দিবা। এটা হলো গাইডে, ঠিক আছে। আচ্ছা, তারপরে গাইডে যে অ্যান্সারটা দেওয়া, সেটার সাথে মানে তুমি হেডলাইন মিলাবা, ঠিক আছে। হেডলাইন মিলাবা কার? গাইড। সাপোজ গাইডে দেখলা হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ, গাইডে দেখলা হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন, এটার আন্ডারে গাইডে ধরো 12 থেকে 13টা পয়েন্ট আছে, ঠিক আছে। গাইটনে দেখলা যে এটাতে এতগুলো পয়েন্ট নেই, গাইটনে কয়টা পয়েন্ট আছে? 7টা পয়েন্ট আছে। তুমি তখন চাইলে ওই 7টা পয়েন্ট দাগায় রাখতে পারো। তুমি গাইটনের মধ্যে লিখে রাখতে পারো যে এইটা একটা রিটেন কোয়েশ্চেন, হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন, যেমন এটা মানে ভাইভাতে জিজ্ঞেস করে আর কি, ঠিক আছে। হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন এটা গাইটনে লিখে রাখতে পারো। অথবা তুমি গাইটনের যে 7টা পয়েন্ট, এটা গাইডে 12টা 13টা পয়েন্টের মধ্যে সাইড দিয়ে মার্ক করে রাখতে পারো যে গাইটনে এই কয়েকটা জিনিস লিখছে, ঠিক আছে। এতে করে যেটা হবে, তোমার গাইটনটা সাজানো হয়ে যাবে। তুমি বুঝবা যে গাইডে কি লেখা, গাইটনে কি লেখা। এবং কেউ যদি তোমাকে ক্রস করে, স্পেশালি কোনো স্যার বা কখনো যদি তোমাকে আটকাইতে চায়, যে তখন তুমি একদম গাইডনের রেফারেন্সটা দিতে পারবা, ঠিক আছে। তাহলে কখনোই ফার্স্টের দিকে গাইড করতে যাবে না, এটা অনেক প্রবলেম ক্রিয়েট করে। আমাদের যারা ধরো প্রথম দিকে গাইড করতো, তাদের এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে প্রপার কনসেপশনটা তৈরি হয় নাই, ঠিক আছে। আচ্ছা, এতটুকু গেল। এরপরে তোমরা এক্সাম নিয়ে আরেকটু কথা বলি। তো কার্ড দেখলা, রিটেন দেখলা, রিটেনটা আস্তে আস্তে ওরিয়েন্টেড হবা, রিটেন কিভাবে পড়তে হয় এটা ওই মানে ডিউর এটা সাজানো শিখবা। গাইডটা বেসিক্যালি সাজায় রাখবা, সাজায় রাখলে রিটেন পড়তে অত বেশি প্রবলেম হয় না। এবং ফার্স্ট ইয়ারটা আসলে অনেক অর্গানাইজ। তোমরা যখন কার্ড পড়ো, কার্ড পড়ার আগে দেখবা, মানে কার্ড এক্সাম হবে যখন তোমাদের, তার আগে দেখবা তোমাদের মেডিকেলে কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, ঠিক আছে। ওই কোয়েশ্চেন ব্যাংক গুলো দেখে ফেলবা। ওই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে কোয়েশ্চেন থাকে, জাস্ট ওগুলো সলভ করবা, গাইড থেকে লিখবা বা দাগাবা, যেখান থেকেই করো ওটা মোটামুটি করলে একটা ভালো আইডিয়া হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো তুমি পরীক্ষা দিতে বসছো, তো রিটেন দিলা, রিটেন দেওয়ার পরের পার্টটা কি? রিটেন দেওয়ার পরের পার্টটুকু হলো অসপি এক্সাম, ঠিক আছে, ফাইনাল পর যখন দিবা। তাহলে অসপির সাথে তোমরা অনেকেই ওরিয়েন্টেড না, নামটা প্রথম প্রথম শুনতো, সেটা মানে কি? এটা মানে হলো অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে। আচ্ছা,
এখন এই যে অসপি, এটা এমন জিনিস যেটা তোমরা টার্মে যায় পড়ো। ঢাকা মেডিকেলে আমাদের টার্ম পরীক্ষা যখন আমরা দিতাম তখন যে আমরা অসপির সাথে ফেস হইতাম, টার্মের আগে আমরা কখনোই অসপির সাথে ফেস হইতাম না, ঠিক আছে? এবং তোমরা হয়তো আসলে হবা না, ঠিক আছে? সত্যি কথা বলতে কোনো মেডিকেলেই কার্ডে বা প্রথম দিকে আসলে কেউ আহ, ইয়ের সাথে মানে অসপি এক্সাম দেয় না, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এই অসপির মানে সিস্টেমটা কি? অসপির হলো 1 2 3 4 5 করে এরকম করে টোটাল 10টা স্টেশন থাকে, ঠিক আছে? তো তুমি তো 10টা স্টেশনে বসে বসে পরীক্ষা দিবা। কারণ পরীক্ষাটা এরকম, ধরো একটা স্টেশনে, প্রথম স্টেশনে থাকবে যে তোমার একটা কোয়েশ্চেন, তুমি গেলা, মানে বেল বাজায় আর কি। ধরো তুমি একটা স্টেশনে বসলা, 5 মিনিট পরে বেল বাজবে, তুমি সেকেন্ডটায় চলে যাবা, তার 5 মিনিট পরে আবার বেল বাজবে, থার্ডটায় যাবা, তার 5 মিনিট পরে ফোর্থে যাবে, এভাবে যাইতে যাইতে থাকবা আর কি। তো প্রথম সেশনে গেলাম, ওখানে ধরো একটা দুইটা তিনটা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? যে সাপোজ হোয়াট ইজ দ্য নর্মাল কাউন্ট অফ আরবিসি, আরবিসির ক্যারেক্টারিস্টিক্স লেখো, তারপর ধরো একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া 3টা কজ দেখো। এখন তোমাকে এটা খুব দ্রুত পড়তে হবে। আর অস্পিতে ভালো করার ওয়ে হলো অস্পির কোয়েশ্চেন জোগাড় করে অস্পির পড়া। যারা ধরো প্রাইভেট মেডিকেলে আসো তাদের সবাই হলো অস্পির কোয়েশ্চেন তোমাদের টিচাররাই দিয়ে দেয়, ঠিক আছে? আর যারা ধরো ঢাকা মেডিকেলে আসো, তারাও সিনিয়র ব্যাচ থেকে মোটামুটি এই কোয়েশ্চেন গুলো জোগাড় করে ফেলা যায়, ঠিক আছে? যে অস্পিতে কি কোয়েশ্চেন আসতেছে না আসতেছে এগুলো জোগাড় করে ফেলা যায়, এগুলো জোগাড় করলে আর প্রবলেম হয় না। আচ্ছা, একদম লাস্টে আসো ভাইবা। আহ মানে পরীক্ষায় ভাইবা দিতে হয়। ভাইভাতেও এই যেরকম দুইটা বোর্ড থাকে, বোর্ড 1, বোর্ড 2, ঠিক আছে? এটা তো ধরো তোমরা এখন মাত্র নতুন শুরু করতেছো, এগুলো নিয়ে এখনই কথা বললে একটু অসুবিধা হয়ে যাবে। জাস্ট মাথায় রাখবা, বোর্ড 1 বোর্ড 2 তে হলো এই যে আহ, পরীক্ষায় যেরকম বোর্ড গুলো বললাম, যে যে রিটেন পেপার 1 পেপার 2 এইভাবে সাজানো থাকে ইয়েতেও, এইভাবে তোমার বোর্ড 1 ও বোর্ড 2 তেও সাজানো থাকে। আচ্ছা, এই ভাইভাতে ভালো করার ওয়ে কি? ভাইভাতে তুমি যখন যাবা তোমাকে কার্ড তোলো, বলবে যে বাবা এখান থেকে মানে 2টা কার্ড তোলো, 3টা কার্ড তোলো, ঠিক আছে? তো কার্ড তোলানোর সিস্টেম হলো প্রত্যেক মেডিকেলে এরকম কার্ড দেওয়া থাকে যে কি কি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি তারা মানে তাদের স্টুডেন্টকে করবে, ঠিক আছে? তো সেখান থেকে তুমি জাস্ট কার্ড তুলবো, কার্ড তুলে কার্ডে যা আসে সেটা অ্যান্সার করে যাবো। তো এইটারও টেকনিক খুব সিমিলার। তো তুমি কার্ড কোয়েশ্চেন গুলো জোগাড় করবা, জোগাড় করে কার্ড কোয়েশ্চেন গুলো পড়ে ফেলবা, ঠিক আছে? মানে এমন যেন না হয় যে কোনো কোয়েশ্চেন কার্ডে আছে বাট তুমি জীবনে শুনোই নাই, ঠিক আছে? এই জিনিসটা মানে মেক শিওর করা পসিবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ তোমার কার্ড কি আসবে কেউ বলতে পারে না, হ্যাঁ? এমন হইতে পারে তুমি খুব রেয়ার একটা কার্ড তুলতেছো, ঠিক আছে? এটা হইতেই পারে, হ্যাঁ? বা রেয়ার কার্ড তুলতেছো, তখন তোমার তুমি দেখলা যে কি তুললা বুঝলাই না, ঠিক আছে? এইটা মোটামুটি মোরলেস মানে একটা ওভারভিউ আবার ফিজিওলজি। কি বই পড়বা না পড়বা এগুলো বললাম। আহ এর বাইরে ধরো ফিজিওলজি যদি কোর্স নিয়ে চিন্তা করো যে ভাই আমি একটু পড়তে অসুবিধা হচ্ছে, আমি কিছু কোর্স দেখতে চাই, তাহলে কি করবা? তাহলে ফিজিওলজিতে আসলে 2 রকম ইয়ে আছে। একটা হলো মেডিভার্সের কার্ড ক্র্যাকার আছে, ঠিক আছে? হ্যাঁ, এই কার্ড ক্র্যাকার গুলোতে ধরো কার্ড ক্র্যাকার 1 2 3 4 5 এগুলো 7টা পর্যন্ত মোস্ট প্রবাবলি। তো কার্ড ক্র্যাকারে ধরো অ্যানাটমির ক্লাস, বায়োকেমিস্ট্রি ক্লাস, ফিজিওলজি ক্লাস, তিনটাই একসাথে কাভার, ঠিক আছে? এটা একটা সিস্টেম, এটা চাইলে তুমি দেখতে পারো। আরেকটা হলো আমার নিজস্ব ফিজিওলজির একটা কোর্স আছে, এটার নাম হলো কমপ্লিট সলিউশন অফ ফিজিওলজি। এটা মেডিভার্সে আছে, হ্যাঁ? তো এখানে পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে পুরো ফিজিওলজির সমস্ত সমস্ত ক্লাস তোমার ইয়ে করা, সমস্ত ক্লাস অলরেডি নেওয়া, মানে প্রি রেকর্ডেড সিস্টেম আর কি। তো তোমার যদি মনে হয় যে আমি একটা সিস্টেম বুঝতেছি না, তাহলে আমি আগে ক্লাস দেখে নিই, তাহলে ক্লাস দেখে দেন তুমি চাইলে শুরু করতে পারো, ঠিক আছে? দিজ আর বেসিকলি 2 অপশনস যেটা আসলে অ্যাভেলেবল আছে আর কি। ওকে, এর বাইরে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই থিঙ্ক তোমরা এই ভিডিও হয়তো ইউটিউবে আপলোড হবে, ইউটিউবের কমেন্ট বক্সে করলে আমি হয়তো দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আহ, মোটামুটি ফিজিওলজির ওভারভিউ বলতে এতটুকুই, হ্যাঁ? ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কতটুকু একজন কোয়েশ্চেন করছে যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কতটুকু পড়তে হবে যদি আমাদের মেডিকেলে গাইডলাইন ফলো না করে? এটা মানে সব জায়গাতেই গাইডলাইন ফলো করে, গাইডলাইন ফলো করবে না এটা একদম ইম্পসিবল। এখন আমার ব্যক্তিগত থিওরি ছিল এরকম যে ধরো আমি যখন গাইটন পড়তাম, আহ, আমি গাইটনের আগামাথা যা আছে সব পড়ছিলাম, ঠিক আছে? মানে আমার গাইটনের প্রত্যেকটা লাইন পর্যন্ত দাগানো, হ্যাঁ? আহ, এটা করাটাই ভালো, এইভাবে আগানোটাই ভালো। যেমন আমি ব্যক্তিগতভাবে আই ওয়াজ নেভার দ্যাট গুড ইন রিটেন, আমি রিটেনে আসলে
কখনোই অত বেশি ভালো ছিল না, কিন্তু আমি ভাইভাতে অনেক ভালো ছিলাম। তো আমরা যখন প্রব দিই তখন ফিজিওলজিতে মানে ভাইভাতে আমি পুরো ঢাকা মেডিকেলে হাইয়েস্ট মার্ক পাইছিলাম আর কি। 100-তে আমাকে 94 দিছিল, ঠিক আছে। আহ, মানে এরকম মার্ক দিছিল আর কি। তো ওইটার মেইন রিজন এই যে গাইটনের কোনো লাইন মিস করতাম না, মানে গাইটনের বেসিক্যালি যা ছিল সবই পড়তাম। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে পড়তে থাকো। পড়ার অভ্যাসটা আনা ইম্পর্টেন্ট, কারণ মেডিকেলে নতুন আসছো তো, দেখবা যে পড়ার অভ্যাসটা আনাটা খুব ডিফিকাল্ট। ধরো আমাকে যদি কালকে মানে বলো যে ভাই আপনার একটা আইটেম গাইটনের 15 পেজ পড়তে হবে, আমি কিন্তু পড়ে শেষ করতে পারি। কিন্তু আমার সমসাময়িক অনেকেই আছে যারা এটা পারে না। এখন এই যে আমার অভ্যাসটা হয়েছে, এই অভ্যাসটা তো একদিনে হয় নাই। মানে প্রথম দিনে হয়তো 2 পেজ পড়তে পারতাম, 3 পেজ পড়তে পারতাম, পরে যে অভ্যাস হয়ে গেছে টানা পড়তে পারতাম। এখন এটা যেটা সুবিধা হয়েছে সেটা হলো যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পুরোটা সময় আমি টেক্সট বুক পড়তে পারছি, ঠিক আছে। আর তুমি যদি একবার গাইডের অভ্যাস করে ফেলো যে যে কোনো আইটেম আমি গাইড সব সাজানো আছে, আমি ওই 4 পেজই পড়বো, তাহলে আসলে ওই লাস্টে যা তোমার একই অবস্থাই হবে। তুমি দেখবা যে তুমি আসলে পড়ে কুলাইতে পারতেছো না, ঠিক আছে। এই আর কি। ওকে, আই থিংক এটা অ্যান্সারটা হয়েছে, হ্যাঁ? ঠিক আছে, ওকে। তাহলে আর যদি কারো কোয়েশ্চেন না থাকে আমি শেষ করি, হ্যাঁ? ওকে, আসসালামু আলাইকুম।